I want to leave the WWE a better place than when I walked in the door at first. That's what I want as my legacy. হ্যাঁ, এটাই জন সিনা, যে সবসময় ডাব্লিউডাব্লিউইর ফিউচারের কথা ভেবেছে। সে এটাই চেয়েছে যে সে যখন ডাব্লিউডাব্লিউইতে এসেছিল তখন ডাব্লিউডাব্লিউই যা ছিল, যখন সে ডাব্লিউডাব্লিউই ছেড়ে যাবে তখন যেন ডাব্লিউডাব্লিউই তার থেকে অনেক গুণ ভালো হয়ে যায়। তাই তো আমরা দেখলাম যে তার রিটায়ারমেন্ট ট্যুরের শেষ স্যাটারডে নাইটস মেন ইভেন্টেও সে নিজের সাথে সাথে কিছু পোটেনশিয়াল নেক্সট জেনারেশন এনএক্সটি সুপারস্টারদের শাইন করার সুযোগ করে দিয়েছে। সে তো পারতো পুরো ইভেন্টটাকে নিজের নামে করে নিতে, কিন্তু না, সে নিজের সাথে সাথে ডাব্লিউডাব্লিউই নেক্সট জেনারেশনের কথাও ভেবেছে। আর হ্যাঁ, এটাই জন সিনা। আর তাছাড়াও আমরা যদি তার পুরো কেরিয়ারে একবার ফিরে তাকাই তাহলে আমরা এটা দেখতে পাবো যে জন সিনা সত্যিই ডাব্লিউডাব্লিউকে অনেক দূর এগিয়ে নিয়ে এসেছে সেই সময় থেকে যখন কিনা সে প্রথমবার ডাব্লিউডাব্লিউ রিংয়ে পা রেখেছিল। জন সিনার সাথে সাথে একটা পুরো নতুন গোটা জেনারেশন অফ ফ্যান্স ডাব্লিউডাব্লিউর সাথে পরিচিত হয়েছে। আর তার ইনফ্লুয়েন্স এতটাই ছিল যে যারা হয়তো ডাব্লিউডাব্লিউ কী জিনিস সেটাই জানতো না, তারাও পরিচিত হয়েছে জন সিনার নামটার সাথে, বা আমরা বলতে পারি তারাও পরিচিত ছিল জন সিনার নামটার সাথে। অন্তত একবার না একবার তাদের কানে শুনে তো ছিল যে হ্যাঁ, পৃথিবীতে কোথাও না কোথাও জন সিনা বলে কেউ না কেউ একজন তো আছেই। এই যেমন আমার কথাই ধরে নাও, এই চ্যানেলে যারা আমার ভিডিও রেগুলার দেখে আসছো তারা জানো যে আমি রোমান রেন্সের কত বড় ফ্যান। আর আমি একটু রোমান রেন্সের প্রতি বায়াসও বলতে পারো, কিন্তু রোমান রেন্সকে তো আমি ডাব্লিউডাব্লিউ দেখা শুরু করার পর থেকে পছন্দ করেছি। কিন্তু এই যে আমি ডাব্লিউডাব্লিউ দেখা শুরু করেছিলাম, এটা কেন শুরু করেছিলাম, এটা কার জন্য শুরু করেছিলাম, আমি এটা আগেও বলেছি। আমারও ডাব্লিউডাব্লিউ দেখা শুরু করার পেছনে প্রধান কারণ ছিল জন সিনা। কারণ আমি যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম বা তারপরে হাই স্কুলে উঠেছিলাম তখন আমি সবার মুখে জন সিনার নাম তো শুনেছিলাম, যে জন সিনা বলে কেউ একজন তো আছে যে ডাব্লিউডাব্লিউ নামক কোনো একটা জায়গায় কিছু না কিছু তো করে। এবার যখন আমার কিছুটা ধারণা হয়েছিল যে ডাব্লিউডাব্লিউতে মারপিট হয় বা এরকম রেসলিং ম্যাচ খেলা হয়, তখন আমি ভাবতাম জন সিনা হয়তো হেভি পাওয়ারফুল একজন মানুষ, আর জন সিনা হয়তো কখনোই কোনো ম্যাচ হারে না। তাই এই জন সিনা কে এইটা জানার জন্য, জন সিনাকে দেখার জন্য আর জন সিনাকে এক্সপ্লোর করার জন্য আমি সবার প্রথমে ডাব্লিউডাব্লিউর উপর ইন্টারেস্টেড হয়েছিলাম আর ডাব্লিউডাব্লিউ দেখা শুরু করেছিলাম। মানে জন সিনাই আমাকে ডাব্লিউডাব্লিউর কাছে টেনে এনেছিল। আর হয়তো যদি জন সিনা না থাকতো আমি হয়তো আজকে ইউটিউবে ভিডিও বানাতাম না। আমি বলতে পারি যে যদি জন সিনা না থাকতো তাহলে হয়তো আমিও ডাব্লিউডাব্লিউর সাথে কখনো পরিচিত হতাম না, আর তোমরাও কখনো আমার সাথে পরিচিত হতে না, আর আমি তোমাদের ভালোবাসা পাওয়ার সুযোগও পেতাম না। তোমরা এটা জানো, আমি আমার কিউএনএ ভিডিওতেও বলেছিলাম যে আমি ডাব্লিউডাব্লিউ দেখা শুরু করেছিলাম 2015 সাল থেকে। তাই আমি হয়তো জন সিনাকে তার প্রাইমে দেখতে পাইনি, যে সময় জন সিনা পুরো ডাব্লিউডাব্লিউকে নিজের নামে করে রেখেছিল, সেই সময় হয়তো আমি জন সিনাকে দেখার সুযোগ পাইনি। তবে ডাব্লিউডাব্লিউর সাথে পরিচিত হওয়ার পর, জন সিনার ইতিহাস ঘেঁটে দেখার পর আমি এইটুকু বুঝেছি যে কিভাবে জন সিনা পুরো একটা গোটা জেনারেশনকে এতদিন ধরে মোটিভেট করে এসেছে, আর কেন তাকে বলা হয় একদিন কার্ট অ্যাঙ্গেলের সামনে রুথলেস অ্যাগ্রেশন বলে চিৎকার করে ওঠা একজন ট্রেডিশনাল লুকিং ডাব্লিউডাব্লিউ সুপারস্টার, যে কিনা নিজের সাথে সাথে অনেক স্বপ্ন আর পোটেনশিয়াল নিয়ে ডাব্লিউডাব্লিউতে এসেছিল। কিন্তু ডাব্লিউডাব্লিউর এই বিশাল সুপারস্টারদের মেলায় সে যেন কোথায় একটা হারিয়ে যেতে বসেছিল। পরিস্থিতি তো এমনও হয়ে গেছিল যে তাকে ডাব্লিউডাব্লিউ থেকে বের করে দেওয়ার কথাও চলতে থাকে। কিন্তু তখন তার ভাগ্য তাকে আর একটা দ্বিতীয় সুযোগ দেয়। আর এক বিমান যাত্রায় সে যখন মজা করে তার বন্ধুদের সাথে র্যাপ ব্যাটেল করছিল, বন্ধু বলতে তার কিছু ফেলো ডাব্লিউডাব্লিউ সুপারস্টার, তাদের সাথে র্যাপ ব্যাটেল করছিল, তখন সেইটা শুনে ইমপ্রেস হয়ে যায় সেই সময়ে সেই বিমানে উপস্থিত সেই সময়কার ডাব্লিউডাব্লিউ সিইও আর ডাব্লিউডাব্লিউ হত্যাকর্তা বিধাতা মানে ডাব্লিউডাব্লিউ সৃষ্টিকর্তা মিস্টার মিকম্যানের একমাত্র কন্যা স্টেফিনি মিকম্যান। আর সে তখন জন সিনাকে পরামর্শ দেয় যে জন সিনা যেন তার এই সাইটটাকেও দর্শকদের সামনে তুলে ধরে। আর সেখান থেকেই সেই জন সিনা হয়ে ওঠে ডক্টর অফ থাগানমিক্স, আর তার পপুলারিটি দেখতে দেখতে দিন দিন আকাশ ছুঁতে শুরু করে। কিন্তু তখনকার এই জন সিনা কিন্তু ছিল বদমাশ, কেয়ারলেস আর অ্যারোগেন্ট। কিন্তু এই জন সিনা বুঝেছিল যে দর্শকদের ধরে রাখতে হলে সময়ের সাথে সাথে পরিবর্তনও দরকার। তাই সে রেসলিংয়ের প্রথাগত নিয়ম ভেঙে জর্টস পরে রেসলিং রিংয়ে বা ডাব্লিউডাব্লিউ রিংয়ে কম্পিট করতে শুরু করে দেয়, যা তাকে বাকি সুপারস্টারদের থেকে পুরোপুরি আলাদা বানাতে শুরু করে। আর দেখতে দেখতে এই জন সিনা হয়ে উঠল সবার রোল মডেল, একটা নতুন জেনারেশনের ইন্সপিরেশন, আর ছোটদের চোখে এক সুপার হিরো।
STFU, you can see me, মিস্টার হাসল, লয়্যালটি, রেসপেক্ট, নেভার গিভ আপ, এই ধরনের কিছু ক্যাচ ফ্রেজের সাথে জন সিনা গড়ে তুলল তার সি নেশন। আর যেই সি নেশনের লিডার ছিল জন সিনা নিজেই। আর এইগুলো শুধু ক্যাচ ফ্রেজ ছিল না, এইগুলো ছিল সবার কাছে এক একটা ইন্সপিরেশন, এক একটা মোটিভেশন, এক নতুন আশার আলো। তাই বয়স 8 হোক বা 80, যখন জন সিনা সবার সামনে আসতো তখন সবাই একসাথে বলে উঠত, জন সিনা, আমরা তোমায় ভালোবাসি। জন সিনা এলে মনে হতো কিছু তো একটা হতে চলেছে। জন সিনা ছিল সত্যের আর ভালো মানুষদের সেই যোদ্ধা যে মিথ্যাচার, অন্যায় আর বাজে মানুষদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের একমাত্র ভরসা ছিল। ডাব্লিউডাব্লিউ এর ভাষায় যাদেরকে হিল বলে আর কি। আর লোকেরা ডাব্লিউডাব্লিউ ইউনিভার্স এটা ভরসা করতো যে জন সিনা আছে মানে দিনের শেষে সত্যের জয় হবেই। আর এইভাবেই অন্যায় শক্তির বিরুদ্ধে লড়াই করতে করতে বা বাজে শক্তির বিরুদ্ধে লড়াই করতে করতে জন সিনা জয় করতে থাকলো একের পর এক ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আর মজার ব্যাপার তো এটাই যে এই সময় জন সিনার বাচ্চাদের মধ্যে ইনফ্লুয়েন্স এতটাই ছিল যে সে তার সেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটাকেও একটা খেলনায় পরিণত করেছিল আর ইন্ট্রোডিউস করেছিল ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সের সামনে ডাব্লিউডাব্লিউই স্পিনার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, যা অনেকটাই কন্ট্রোভার্সিয়াল ছিল। কারণ অনেকে মনে করেছিল এইটা ডাব্লিউডাব্লিউইর মানে সর্বোচ্চ প্রাইজ, আর এইটাকে জন সিনা একটা খেলনায় পরিণত করেছে, তাই অনেকে এটা ঠিক মেনে নিতে পারেনি। কিন্তু হ্যাঁ, এটাই ছিল জন সিনা। আর সে সেই সময় যা করতো ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সের আর তার ফ্যান্সদের সে সব কিছুই ভালো লাগতো। কিন্তু জন সিনার এই সাকসেস কিন্তু সবার ভালো লাগতো না। তাই সি নেশনের এত ভক্তবৃন্দের মাঝেও গড়ে উঠেছিল এক অ্যান্টি সি নেশন, যারা জন সিনাকে একদমই পছন্দ করতো না। তার সব ব্যাপারে অভিযোগ করতো, যেমন সে রেসেল করতে পারে না, ইউ কান্ট রেসেল। এছাড়া তার 5 মুভস অফ ডুম, যেটা সে আর কি রেগুলার ইউজ করতো, সেটা ছাড়া নাকি তার মধ্যে স্পেশাল আর কিছুই নেই। সে নাকি ডাব্লিউডাব্লিউ এর গোল্ডেন বয় উইথ গোল্ডেন শাওয়েল, তাই সে সব কিছু হাতের কাছে পেয়ে যায় আর নতুন ট্যালেন্টদেরকে সে নাকি বাড়ি করে দেয়, যার কিছুটা সত্য ছিল। কারণ দেখো, জন সিনাকে সুপার সিনা দেখাতে গিয়ে কিছু ডাব্লিউডাব্লিউ সুপারস্টারের তো বলি দিতে হয়েছিল ডাব্লিউডাব্লিউইকে, আর নেক্সাসের থেকে ভালো সেটা আর কেই বা বুঝবে। যাই হোক না কেন, কিন্তু এত হেট পাওয়ার পরেও জন সিনা কিন্তু কখনো তার ফ্যান্সদের থেকে, ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সের থেকে মুখ ফিরিয়ে নেয়নি, বরং তাদের অ্যালাউ করেছিল যে তারা যাতে তাকে আরও হেট করে। তাদেরকে হেট করতে সে অ্যালাউ করেছিল, কারণ সে জানতো এই যে মুহূর্তগুলো, এগুলোই একদিন স্মৃতি হয়ে থেকে যাবে। তাই সে তার হেটার্সদেরকেও অ্যাপ্রিসিয়েট করতো, ভালোবাসতো। আর এইভাবেই যারা তাকে একদিন ঘৃণা করতো, তারাই একদিন হয়ে উঠেছিল তার সব থেকে বড় সাপোর্টার, তারাই তাকে ভালোবাসতে শুরু করেছিল। আর এইভাবেই সে হয়ে উঠেছিল ডাব্লিউডাব্লিউই এর বিগেস্ট বেবি ফেস সুপারস্টার অফ অল টাইম। ডাব্লিউডাব্লিউইতে তো তাকে সুপারহিরো মনে করা হতোই, তবে শুধু ডাব্লিউডাব্লিউইতে নয়, ডাব্লিউডাব্লিউইর বাইরেও সে এমন কয়েকটা কাজ করেছে যা তাকে বানিয়ে তুলেছে রিয়েল লাইফ সুপারহিরো। সে ডাব্লিউডাব্লিউইর বাইরেও অনেকের কাছে হয়ে উঠেছিল একটা ভরসা, বেঁচে থাকার একটা শেষ আশা। সে অনেকের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সে তাদের সাথে, তাদের পাশে সেই সময় গিয়ে দাঁড়িয়েছিল যেই সময় হয়তো তাদের জন সিনাকে সবথেকে বেশি দরকার ছিল। নেভার গিভ আপ, এই কথাটা তাদের শেখাতো যে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, কখনো হার মানা যাবে না। অ্যান্টি বুলিং ক্যাম্পেন, মেক আ উইশ ক্যাম্পেন, এই ধরনের বিভিন্ন চ্যারিটি প্রজেক্টের সাথে জন সিনার সর্বদা যুক্ত ছিল। আর জন সিনা সবসময় তাদের সাহায্য করতে এগিয়ে এসেছিল যাদের সত্যিই জন সিনার সাহায্যের সেই সময় সব থেকে বেশি দরকার ছিল। যে কোনো সেলিব্রিটিদের থেকে বেশি তার রেকর্ড ব্রেকিং মেক আ উইশ ক্যাম্পেনে প্রায় 650 বাচ্চাদের শেষ ইচ্ছে পূরণ করেছিল জন সিনা। যেসব বাচ্চারা হয়তো ক্যান্সারের মতো কোনো না কোনো লাইফ থ্রেটনিং ডিজিজে আক্রান্ত ছিল, আর এটাই তাদের শেষ ইচ্ছা ছিল যে তারা কিছুটা সময় জন সিনার সাথে কাটাবে। আর জন সিনা তাদের সেই ইচ্ছেগুলো পূরণ করেছিল। আর এটাই প্রমাণ করে দেয় যে জন সিনার মন কতটা বড়। তাই অনেকে হয়তো জন সিনাকে অ্যাজ আ রেসলার পছন্দ নাই করতে পারে, তাকে হেট করতে পারে, কিন্তু জন সিনাকে অ্যাজ আ হিউম্যান বিং, মানে মানুষ হিসেবে জন সিনাকে কেউই হয়তো কখনো হেট করতে পারবে না, মানে ঘৃণা করতে পারবে না।
আর এই জন্যই হয়তো যখন 2024-এর মানি ইন দ্য ব্যাংক ইভেন্টে জন সিনা হঠাৎ করেই এন্ট্রি করে আমাদের সবাইকে সারপ্রাইজ করেছিল আর এটা অ্যানাউন্স করেছিল যে 2025 সালে সে রিটায়ার হতে চলেছে ডাব্লিউডাব্লিউই থেকে, তখন আমরা সবাই ইমোশনাল হয়ে পড়েছিলাম। Tonight, I officially announce my retirement from the WWE. আর তার কেরিয়ারের শেষের কয়েকটা বছরও আমরা দেখেছিলাম যে সে শুধু নতুন সুপারস্টারদের ওভার করার জন্য নিজেকে স্যাক্রিফাইস করেছিল, সে কোনো ম্যাচ জিতছিলই না। তাই আমরা আমাদের সেই পুরনো যে সুপার সিনা তাকে অনেক দিন আগেই হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তাও সেই সব ভুলে গিয়ে আমরা অপেক্ষা করছিলাম 2025-এর জন সিনার ডাব্লিউডাব্লিউইতে শেষ বছরের। হ্যাঁ, এটা হয়তো ঠিক যেমনটা আমরা আশা করেছিলাম জন সিনার রিটায়ারমেন্ট ট্যুরটা সেইভাবে চলেনি। সেটা বছরের শুরুতে জে উসোর কাছে রয়্যাল রাম্বলে হেরে যাওয়া হোক, বা বছরের শেষে স্যাটারডে নাইটস মেইন ইভেন্টে গুন্থারের কাছে ট্যাপ আউট করে হারা। মাঝে তার এলিমিনেশন চেম্বারে যে হিল টার্নটা হয়েছিল, যেটা দেখে আমরা সবাই অবাক তো হয়েছিলাম বটেই, কিন্তু তারও যেন এন্ডিংটা ঠিকমতো হয়নি। মানে এর পরে যে ঘটনাগুলো হয়তো ঘটতে পারতো বা সেটার পরবর্তী মুহূর্তগুলো মানে যতটা হতে পারতো সেরকম কিছুই হয়তো আমাদের মনের মতো হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে হিল টার্ন করার পর জন সিনা প্রথমবারের জন্য তার কেরিয়ারে ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সের তরফ থেকে তার মুখ ফিরিয়ে নিয়েছিল, আমাদের এগেনস্টে চলে গেছিলো, আমাদের এগেনস্টেই কথা বলতো। জন সিনা বলতো যে সে লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন, আর এই আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ সে জিতে সেটাকে নিয়ে সে ডাব্লিউডাব্লিউই ছেড়ে চলে যাবে, কারণ ডাব্লিউডাব্লিউইতে তারপরে আর কেউ রিয়েল চ্যাম্পিয়ন হতে পারবে না। এই কথাগুলো আমাদের মনে থাকবে। আমরা জন সিনার একটা অন্যরকম রূপ দেখেছিলাম তখন জন সিনা পুরো কেরিয়ারে যেটা করেনি, মানে চিটিং করে ম্যাচ জেতা, সেটাও করতে শুরু করে দিয়েছিল। এছাড়া তার এই হিল টার্নটা চলার সময় আমরা কোডি রোডসের সাথে তার রাসেলমেনিয়া একটা খুবই বাজে ম্যাচ দেখেছিলাম, যেই ম্যাচের শেষে আমরা ট্র্যাভিস স্কটকে দেখেছিলাম যে সে জন সিনাকে সাহায্য করতে এসেছিল। সেই মোমেন্টটা কেই বা ভুলতে পারে। তাছাড়াও তার আর্চ রাইভেল কেরিয়ারে র্যান্ডি অর্টনের সাথে তার একটা ছোটোখাটো ফিউড আমরা দেখেছিলাম, সিএম পাঙ্কের সাথে তার একটা ফিউড দেখেছিলাম, যেই ফিউডে আমরা জন সিনার তরফ থেকেও একটা সিএম পাঙ্কের বিপরীতে পাইপ বোম শুনেছিলাম, সিএম পাঙ্কে ডক্টর অফ থাগানমিক্স সেজে আসতে দেখেছিলাম। এছাড়া আর্ট ট্রুথের সাথে একটা ছোটোখাটো ফিউড আমরা দেখেছিলাম, যেখানে আর্ট ট্রুথকে তো ডাব্লিউডাব্লিউই থেকেই বের করে দেওয়া হয়েছিল, কিন্তু আবার আর্ট ট্রুথ ফিরে এসেছিল। তো এই মোমেন্টগুলো কেই বা ভুলতে পারে। হ্যাঁ, এইটাও ঠিক যে যেহেতু রকের সাথে মিলে জন সিনা এলিমিনেশন চেম্বারে হিল টার্ন করে কোডি রোডসের এগেনস্টে গেছিলো, তাই আমরা ভেবেছিলাম রকেরও হয়তো অন্য কোনো রোল থাকবে এই পুরো রিটায়ারমেন্ট ট্যুরে, কিন্তু রককে তারপর আমরা আর কখনোই দেখতে পাইনি। আর জন সিনার এই হিল টার্নটা শেষও যেন অদ্ভুতভাবে হয়েছিল, যখন আমরা দেখেছিলাম আবার সামার স্ল্যামে জন সিনার কোডি রোডসের মধ্যে ফিউড শুরু হলো। তো লোগান পলকে তো জন সিনা হারিয়ে দিয়েছিল, কিন্তু কোডি রোডসের সাথে ফিউড করার সময় কোডি রোডসের কাছে একটা স্ম্যাকডাউনের এপিসোডে মার খেয়ে জন সিনার কী মানে মত চেঞ্জ হলো আমরা কেউ বুঝলাম না, কারণ জন সিনা তারপর আবার তার সেই ভালো মানুষ জন সিনায় ফিরে গেল। মানে আমরা জন সিনাকে আবার তার পুরনো রূপে ফিরে পেলাম। আর কোডি রোডস যেটা আমাদের বলেছিল, বা কোডি রোডস জন সিনার কাছে যেটা জিজ্ঞাসা করছিল বারবার, যে আমি এই জন সিনার সাথে কোনো ম্যাচ করতে চাই না, আমি রিয়েল জন সিনার সাথে একটা ম্যাচে কম্পিট করতে চাই। আর আমরা আমাদের সেই পুরনো ভালো মানুষ জন সিনাকে তারপরে ফিরে পেয়ে গেলাম, আর জন সিনার হিল রান এইভাবেই শেষ হয়েছিল। তাই সেটাও খুব একটা স্যাটিসফ্যাক্টরি ছিল আমাদের জন্য, সেটা তো আমি বলবো না, কিন্তু হ্যাঁ যেইটুকু ছিল সেটা মোটামুটি আমি বলবো ঠিকঠাকই ছিল। কারণ আমাদের হয়তো একটা প্রশ্ন সবসময় উঠে আসতো যে কী হতো যদি জন সিনা তার কেরিয়ারে একবার হিল টার্ন করতো, আর সেই প্রশ্নের উত্তর হয়তো আমরা পেয়ে গেছি। তাই যা হয় সেটা ভালোর জন্যই হয়। হ্যাঁ, মানছি শেষটা ঠিকমতো হয়নি, আর তারপরেও আমরা দেখেছিলাম যে জন সিনার সাথে ভালো কিছু হচ্ছিল না, কারণ জন সিনা তারপর রাসেল পালুজাতে ব্রক লেসনারের কাছে বাজেভাবে হেরেছিল। তারপর আমরা দেখতে পেলাম যে জন সিনা তার কেরিয়ারে যে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নশিপ সেটা তো কমপ্লিট করলো ডমিনিককে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে হারিয়ে, কিন্তু সার্ভাইভার সিরিজে জন সিনা আবার ডমিনিকের কাছেও হেরে গেল, আর আবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ডমিনিকের কাছে ফিরে গেল। আর তার কেরিয়ারের শেষ ইভেন্ট যেটা ছিল স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট, সেখানেও আমরা দেখলাম লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্ট জিতে গুন্থার হয়েছিল জন সিনার লাস্ট অপোনেন্ট, আর জন সিনা তার লাস্ট ম্যাচেও গুন্থারকে ওভার করে দিয়ে গেল। গুন্থারের কাছে ট্যাপ আউট করে নিজে হার স্বীকার করলো, আর ট্যাপ আউট করার সময়ও তার মুখে ছিল হাসি।
আর এই মোমেন্টটা তো জন সিনা আমাদের একটা শিক্ষা দিয়ে গেছে যে যেই মানুষটা সবসময়ই বলে এসেছে নেভার গিভ আপ, সে সত্যি তার কেরিয়ারে কখনো হয়তো গিভ আপ করেনি, কিন্তু যখন সে দেখলো যে সে তার কেরিয়ার কমপ্লিট করে ফেলেছে, তার যা যা অ্যাচিভ করার ছিল সেগুলো সে অ্যাচিভ করে ফেলেছে, এই ডাব্লিউডাব্লিউই কোম্পানিকে তার যা যা দেওয়ার ছিল সেটা সে দিয়ে ফেলেছে, আর তার কিছু দেওয়ার নেই। এবার তার সময় ফুরিয়ে এসেছে, এবার নতুন জেনারেশনের হাতে ডাব্লিউডাব্লিউইকে ছেড়ে দেওয়ার পালা। তার সময় শেষ, একটা নতুন সময় শুরু হতে চলেছে, আর সে তার 100% দিয়েছে এই কোম্পানিটাকে, তাই এবার সে গিভ আপ করতে পারে। তাই জন সিনা আমাদের এটাই শিখিয়ে গেল যে যতক্ষণ না আমরা কোনো কাজে আমাদের 100% দিচ্ছি আর আমাদের সবটুকু দিয়ে সেই কাজটাকে আমরা মানে পরিপূর্ণ করছি, ততদিন আমাদের গিভ আপ করা উচিত না। কিন্তু যখন আমাদের শেষ সময় চলে আসবে আর যখন আমাদের মনে হবে যে হ্যাঁ এবার আমাদের সময় শেষ আর একটা নতুন যুগ শুরু হতে চলেছে, তখন আমরা হাসি মুখে সেখান থেকে বিদায় জানাতেই পারি বা আমাদের সেই জায়গাটা ছেড়ে দেওয়া উচিত। আর এইভাবেই হাসি মুখে আমাদের গিভ আপ করে দেওয়া উচিত সেই সময়, বা বিদায় নিয়ে নেওয়া উচিত। আর এইটাই জন সিনা আমাদের তার শেষ ম্যাচে শিখিয়ে গেছে বলে আমার মনে হচ্ছে। তো এই জন্যই আমরা দেখেছিলাম যে গুন্থারের কাছে হারার পর পুরো ডাব্লিউডাব্লিউই ইউনিভার্স জন সিনার জন্য ইমোশনাল ছিল। এছাড়া ডাব্লিউডাব্লিউইর যে পুরো রোস্টার তারাও বাইরে বেরিয়ে এসেছিল। আমরা সিএম পাঙ্ক আর কোডি রোডসকে দেখেছিলাম, তারা তাদের চ্যাম্পিয়নশিপ জন সিনাকে দিয়ে দিয়েছিল, কারণ জন সিনাই হচ্ছে লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন। আর লোকে কারোর সাথে ভালো কিছু করলে তার সাথেও ভালো জিনিস হয়। আমরা একসময় জন সিনার বাতিস্তাকে সেম জিনিস হাল্ক হগানের জন্য করতে দেখেছিলাম, আর সেই একই জিনিস জন সিনা ফেরতও পেল, কারণ কোডি রোডস আর সিএম পাঙ্ক তার জন্য একটা সেম মোমেন্ট ক্রিয়েট করলো। আর এই জন্যই আমরা দেখেছিলাম যখন জন সিনা তার সমস্ত অ্যাক্সেসরিজ মানে তার জুতো, তার যে রিস্ট ব্যান্ড, এগুলো খুলে রিংয়ে রেখে চলে গেল আর শেষবারের মতো আমাদের থেকে বিদায় নিল, তখন আমাদের সবার চোখে জল ছিল আর আমরা সবাই চাইছিলাম আর একটু তো থেকে গেলেই হতো জন সিনা, এত তাড়াতাড়ি কি বিদায় নেওয়া সত্যি উচিত ছিল। কিন্তু হ্যাঁ, এটাই ছিল ডাব্লিউডাব্লিউইতে জন সিনার শেষ সময়, তাই আমরা সবাই তো ইমোশনাল ছিলামই। আমরা মানে ডাব্লিউডাব্লিউ সুপারস্টাররা নিজেদের মতো করে জন সিনাকে ট্রিবিউট দিয়েছে, এবার সময় এসেছিল আমাদের যে আমরাও জন সিনাকে কিছু ট্রিবিউট জানাই। তাই আমি তোমাদের বলেছিলাম যে তোমরা তোমাদের কিছু ভিডিও পাঠাও জন সিনাকে ট্রিবিউট দেওয়ার জন্য, আর আমি তোমাদের কাছে থ্যাঙ্কফুল যে তোমাদের মধ্যে বেশ অনেকেই আমাকে ভিডিও পাঠিয়েছো। তো নাও এবার তোমরা তোমাদের সেই ভিডিওগুলো এনজয় করো। আর এটা ছিল রেসেল এন্টারটেইনার ফ্যামিলির তরফ থেকে জন সিনাকে তার কেরিয়ারের শেষ ট্রিবিউট। এটা জন সিনা যে লড়াইকে ভয় করে না, ব্যথা, চাপ, কঠিন সময় তাকে কোনোটাই হারাতে পারে না, কারণ আমি জানি শেষ পর্যন্ত জন সিনাই জিতবে। জন সিনা আমাদেরকে একটা জিনিসই শিখিয়েছে, নেভার গিভ আপ, কখনো হাল ছেড়ো না। 17-time World Heavyweight Champion, the undisputed WWE Universal Champion, WWE World Heavyweight Champion, Destination Leader, Never Give Up, John Cena. Thanks a lot. Goodbye. And Cena with a 5-knuckle shuffle. Thank you, Cena. We will miss you very much. Thank you, Cena. Man who learned us the meaning of never give up. You cannot see me was a sign of strength and hope. John Cena, the wrestler, who show us that falling is allowed but stopping is not. He has the world's biggest make-a-wish record. On 13 December 2025, the man has officially took his retirement from professional wrestling, but he will be on our heart forever. Salute, my hero. থ্যাংক ইউ জন সিনা ফর একটা খুবই ভালো একটা রেসলার, তুমি আমার সবচেয়ে পছন্দের রেসলার। থ্যাংক ইউ ফর সিনা। আর তোমার যে 17 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের রেকর্ড, সেটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ ভাঙতে পারবে না। কিন্তু শেষমেশ গুড বাই সিনা। হে আই এম ওয়াসিফ। আজ আমরা শ্রদ্ধা জানাই সত্যিকারের এক লেজেন্ড জন সিনাকে। হ্যাসাল, লয়্যালটি আর রেসপেক্ট, এই তিনটা কথা তিনি শুধু বলেননি, জীবনে করে দেখিয়েছেন। রিংয়ের ভেতর তিনি যোদ্ধা, আর রিংয়ের বাইরে লক্ষ মানুষের অনুপ্রেরণা। কষ্ট, পরিশ্রম আর কখনো হার না মানার মানে আমাদের তিনিই শিখিয়েছেন। আপনি সবসময় আমাদের হৃদয়ে থাকবেন।
থ্যাংক ইউ জন সিনা। এবং এই ট্রিবিউটটা দেওয়া অনলি পসিবল হয়েছে রেসেল এন্টারটেনমেন্টের সোমনাথ দার জন্য। আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ। ধন্যবাদ তোমাদের সবাইকে। আর শেষে আমি একটা কথাই বলবো যে ডাব্লিউডাব্লিউতে জন সিনা একটাই ছিল আর একটাই থাকবে। জন সিনা নিজের মধ্যে ইউনিক, দ্বিতীয় কেউ আর কখনোই জন সিনা হয়ে উঠতে পারবে না, সে যতই চেষ্টা করুক। হ্যাঁ, হয়তো সে জন সিনাকে ফলো করতে পারে, জন সিনার দেখানো পথে চলতে পারে, কিন্তু জন সিনা হয়ে ওঠা পসিবল না। জন সিনা একটাই ছিল আর জন সিনা একটাই থাকবে। কিন্তু হ্যাঁ, বিজ্ঞানে একটা কথা আছে যে এনার্জিকে কখনো সৃষ্টি করা বা ধ্বংস করা যায় না। তাই জন সিনার এনার্জিকেও ডাব্লিউডাব্লিউতে যেমন আর কোনোভাবেই নতুনভাবে সৃষ্টি করা যাবে না, তেমন ডাব্লিউডাব্লিউ থেকে ধ্বংসও করা যাবে না। সেটা শুধু একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে, একটা সুপারস্টার থেকে আরেকটা সুপারস্টারের মাধ্যমে শুধু ট্রান্সফার হতে পারে। আর জন সিনার এই এনার্জি ডাব্লিউডাব্লিউতে চিরকাল এইভাবেই থেকে যাবে। এবার হয়তো জন সিনাকে আমরা আর অ্যাজ আ রেসলার কখনো ডাব্লিউডাব্লিউ রিংয়ে দেখতে পাবো না, হয়তো সে কিছু অ্যাপিয়ারেন্স ডাব্লিউডাব্লিউতে দিতেই পারে, কিন্তু এই যে নিউ জেনারেশনের সুপারস্টাররা এসেছে ডাব্লিউডাব্লিউতে, তারাও তাদের ছোটোবেলায় কোথাও না কোথাও জন সিনাকে দেখে অনেক কিছু শিখেছে। আমরা সেইগুলো হয়তো দেখতে পাবো যে তারা রিংয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করছে। কিন্তু যেমন বললাম, জন সিনা তো একটাই ছিল আর একটাই থাকবে। তো জন সিনাকে ধন্যবাদ সব কিছুর জন্য, আমাদেরকে এত বছর সার্ভ করার জন্য। জন সিনাকে ধন্যবাদ আমাদের মোটিভেট করার জন্য, আমাদেরকে এইটা শেখানোর জন্য যে কখনোই গিভ আপ করা উচিত না। কিন্তু হ্যাঁ, যখন আমাদের সময় ফুরিয়ে আসে আর সেই জায়গা থেকে মনে হয় যে এখন আর আমাদের এই জায়গায় দরকার নেই, তখন হাসি মুখে সেখান থেকে আমাদের বিদায় নিয়ে নেওয়া উচিত। তাছাড়া যদি জন সিনার কথা বলা হয়, তো জন সিনাকে এখন তার হলিউড কেরিয়ারে এনজয় করতে দাও। জন সিনাকে মোটিভেট করো এবার, আমরা যাতে জন সিনাকে মোটিভেট করি যে এবার জন সিনা যেই কেরিয়ারই বেছে নিক না কেন হলিউডে, সেখানে সে যেন খুব সাকসেস পায়, সেটা যেন তার খুব ভালোভাবে চলে। আর বাকি ডাব্লিউডাব্লিউতে যাতে মাঝে মাঝে এসে শুধু আমাদের দেখা দিয়ে যায়। আর এত বছর জন সিনা যা যা করেছে আমাদের জন্য, সেটা কখনোই বলে শেষ করা যাবে না। আর যতই বলি না কেন, সেটা কম বলাই হবে। তাই জন সিনাকে সবার শেষে একটা কথাই বলবো যে থ্যাংক ইউ জন সিনা। আর এই কারণেই তো তার লাস্ট অপোনেন্ট গুন্থার, সে নিজেও ক্যারেক্টার ব্রেক করে বলেছিল যে জন সিনা যে তাকে ট্যাপ আউট করে হারানোর সুযোগ দিয়েছে, এইটা গুন্থারের কাছে একটা গিফটের মতো। আর গুন্থারও চাইবে যাতে ভবিষ্যতে সে নিজে এই গিফটটাকে কাজে লাগাতে পারে, আর এই যে এনার্জিটা জন সিনার থেকে তার মধ্যে ট্রান্সফার হয়েছে, সেটাকে সে যেন ভালো কাজেই লাগাতে পারে। তো এই কারণে সবাই যেহেতু জন সিনাকে গ্রেটেস্ট অফ অল টাইম বলে, আর এই কথায় কোনো মিথ্যে নেই, আমরাও বলবো যে আমরাও জন সিনার মতো সুপারস্টার আর হয়তো ডাব্লিউডাব্লিউতে পাবো না। আর জন সিনা এই লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন, আমাদের নেভার সিন 17, দ্য লিডার অফ সি নেশন, মিস্টার হাসল, লয়্যালটি, রেসপেক্ট অ্যান্ড দ্য লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন। থ্যাংক ইউ জন সিনা, ধন্যবাদ জন সিনা ফর এভরিথিং। Stop crying. Okay, life goes on.